আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। ৭০% আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার 4 দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবারও রাতভর অবস্থানের পর সকাল থেকে বাসে করে আরও শিক্ষার্থী এসে যোগ দেন তাদের সাথে। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 10টায় বর্তমান ও সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের কাকরাইল মোড়ে সমাবেশ করার কথা থাকলেও তা শুরু হয় ঘণ্টাখানেক পরে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জানান, জুম্মার নামাজের পর শুরু হবে গণ অনশন কর্মসূচি। সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ থেকে তারা ক্যাম্পাসে ফিরে যাবেন না বলেও হুঁশিয়ারি দেন তারা। আমাদের দাবি পূর্ণাঙ্গ রূপে মানতে হবে, অথবা বাংলাদেশের ইতিহাসে এই কাকরাইল মোড় আরেকটি জন দাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত। আমরা এখান থেকে এক চুল পরিমাণ সরব না। আমাদের উপর যদি যে কোনো রকমের যদি স্টিম রুলার চালানোর প্রচেষ্টা করে, তাহলে আমরা সেটাকে রুখে দেব। এবং এই আন্দোলন এটা আর কাকরাইল পয়েন্টে সীমাবদ্ধ থাকবে না। এটা কোথায় যাবে সেটা আমরা জানি না, এর দায়িত্ব আমরা নেব না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর জানতে যাচ্ছি কাকরাইলে। সেখানে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, তাদের সাথে কি সরকারের পক্ষ থেকে কারোর সাথে কথা হয়েছে? কি বলছেন তারা? এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে দাবিগুলো নিয়ে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা এখানে অংশ নিয়েছেন। এখন আপনার শুনতে পাচ্ছেন, বক্তব্য রাখছেন, তাদের দাবি দেওয়াগুলো খুব স্পষ্ট হতাশার কথা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এই দাবিগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল, কথা বলা হয়েছিল, আশ্বাস দিয়েছিলেন তারা। তো মাঝখানে তারা কিন্তু কঠোর আন্দোলনের দিকেই গিয়েছিলেন। সচিবালয় অভিমুখে লং মার্চ করেছেন এবং অনশন কর্মসূচিও ক্যাম্পাসে সেগুলো করা হয়েছিল। এরপরে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল কেরানীগঞ্জে যে 200 একর জায়গা নতুন ক্যাম্পাসের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, অচিরেই সেখানে অবকাঠামো নির্মাণের বিষয়টি কাজ শুরু হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত যেহেতু বিশ্বমানুষের তৎপরতা দেখা যায়নি, এজন্যই তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন। আর এখন যে আন্দোলন, সবকিছু মিলিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলে, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যেটি জানা যাচ্ছে যে এখন তারা রাজপথ আর ছাড়ছেন না। একদম দাবি পুরো না হওয়া পর্যন্ত এখানে তারা তাদের কর্মসূচি পালন করে যাবেন এবং 3টার পরে তাদের যে পরবর্তী কর্মসূচি রয়েছে, অনশন কর্মসূচি, সেই কর্মসূচির দিকে তারা যাচ্ছেন। সেই প্রস্তুতি এখন নেওয়া হচ্ছে। টানা 3 দিনের এই আন্দোলনে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, তারা চিকিৎসা নিচ্ছেন। এখনো কেন সরকার পদক্ষেপ নিচ্ছেন না, কেন বারবার আশ্বাস দিচ্ছেন যে পরিকল্পনাগুলো নেওয়া হচ্ছে, বাজেটের যে প্রস্তাবিত বাজেট, এটির বিষয়ে কেন আশ্বাস আসতেছে না, একনেকের যে তাদের যে অবকাঠামো নির্মাণ সহ যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর কেন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না, সে ক্ষোভ বিক্ষত রয়েছে। তবে এই যে জায়গাটিতে আন্দোলন হচ্ছে, এখানে গতকাল ঢাকা মহানগর পুলিশ এই জায়গাটিতে 144 ধারা জারি করেছেন। কোনো ধরনের সভা সমাবেশ মিছিল এখানে করতে দেওয়া হবে না। তবে সেইটি উপেক্ষা করে আন্দোলন পর্যায়ে যে হেয়ার রোড, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের যাওয়ার যে পথে যেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে, সেটা কিন্তু ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। সেগুলোতে আবার নতুন করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে। পুলিশও তাদের সতর্ক অবস্থানে রয়েছে। এখন মৎস্য ভবন থেকে কাকরাইল মোড়টি তারা বন্ধ করে রেখেছে। যারা ঘর থেকে বেরিয়েছেন সাধারণ মানুষ, বের হওয়ার জন্য বিকল্প পন্থায় তারা যাতায়াত করছেন। দর্শক, জানছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের খবর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মু হত্যায় জড়িত সব আসামিকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। সকালে শাম্মুর হত্যাকারীদের গ্রেপ্তার, নিরাপদ ক্যাম্পাস এবং সোহরাওয়ার্দী উদ্যানকে মাদক মুক্ত করার দাবিতে শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি থেকে এই আলটিমেটাম দেন তারা। এই সময় আসামিদের গ্রেপ্তার ও তদন্তে সন্তোষজনক অগ্রগতি না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। শাম্মুর সহপাঠী ও শিক্ষকদের অভিযোগ, শুরু থেকেই তদন্ত ও দোষীদের গ্রেপ্তারে অবহেলা করা হচ্ছে। পুলিশের ছত্রছায়ায় সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেন তারা। এ সময় শাম্মুর হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী নূর হোসেন। নূর, সেখানকার অবস্থা কেমন দেখছেন? আজ শিক্ষার্থী বা ছাত্র দলের আর কোনো কর্মসূচি আছে কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং একই সঙ্গে ছাত্রদলের এএফ রহমান হলের হল শাখার সাহিত্য বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম শাম্মু হত্যাকাণ্ড এবং হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে বিচারের দাবিতে একটু আগেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষ করে তার যে ডিপার্টমেন্ট, তার যে বিভাগ, সেই বিভাগের শিক্ষার্থী, তার সহপাঠী এবং সিনিয়র জুনিয়র যারা, তারা সবাই মিলে এই জায়গাটিতে এসেছিলেন এবং কিছুক্ষণ আগে তারা এখান থেকে চলে যান। শাহবাগ থানার সামনে এসে শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি তারা পালন করেন এবং প্রায় 2 ঘন্টার মতো তারা এখানে অবস্থান করেন এবং শিক্ষার্থীদের এবং শিক্ষকদের সামনের যারা শিক্ষক রয়েছেন তাদের একটি প্রতিনিধি দল অভ্যন্তরে যান থানার ভেতরে। শাহবাগ থানার ভেতরে পুলিশের কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেন, কথা বলেন এবং মামলার বিষয়ে সার্বিক তদন্ত সহ সার্বিক বিষয়ে কি অগ্রগতি হয়েছে, দোষীদেরকে কবে নাগাদ গ্রেফতার করা হবে, এইসব বিষয়ে তাদের সঙ্গে কথা হয় এবং এখান থেকে সেই বৈঠক শেষে শিক্ষকরা এখানে এসে আবার গণমাধ্যম কর্মীদেরকে ব্রিফিং করেন এবং তার সহপাঠীরাও ব্রিফিং করেন। তারা পুলিশের যে আন্তরিকতা, সেই আন্তরিকতায় তারা কোনো ঘাটতি পাননি। তারা বলছেন পুলিশ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দেখছে। তবে তার সহপাঠী যারা রয়েছেন তারা অভিযোগ করছেন যে পুলিশের পক্ষ থেকে অবহেলা করা হচ্ছে একটি। ওখানে তারা বলছেন যে প্রকৃত আসামি যারা রয়েছেন তাদেরকে গ্রেফতার, তাদেরকে চিহ্নিত করা, সিসিটিভির ফুটেজ প্রকাশিত করা বা প্রকাশ্যে বের করা, গণমাধ্যম কর্মীদেরকে দেয়া, এই বিষয়গুলোতে তারা এক ধরনের ঘাটতি দেখতে পাচ্ছেন এবং সেজন্য তারা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এবং এই 48 ঘন্টার মধ্যে সাম্যের যারা প্রকৃত খুনি রয়েছেন, যারা সাম্যকে হত্যা করেছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে আজকে আসরের নামাজের পরে সাম্যের যে রাজনৈতিক সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, তাদের পক্ষ থেকে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলের মসজিদে তারা সাম্যের জন্য দোয়া মাহফিল করবেন এবং এছাড়া অন্যান্য আরও শিক্ষার্থীরাও এই 48 ঘন্টা অবজার্ভ করবেন, এই 48 ঘন্টা পর্যবেক্ষণ করবেন। এরপরে তারা আবারও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এ ছিল এখানকার পরিস্থিতি। জানছিলাম ছাত্রদলের শাহবাগ থানা ঘেরাও কর্মসূচির খবর। স্বৈরাচার শেখ হাসিনার 16 বছরের শাসনামলের চিত্র তুলে ধরতে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ওই সময়ে অনিয়ম দুর্নীতির বিরামহীন ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশ। প্রভাবশালী ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে দ্য ইকোনমিস্ট। প্রতিবেদনে বলা হয়, দেশের অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে বিকল হয়ে পড়া সবকিছু ঠিক করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন অধ্যাপক ইউনূস। বলেন, বর্তমান সরকার সঠিক পথে রয়েছে, জনগণ তাদের সাথে আছে এবং তারা আশাবাদী। চলমান প্রতিবাদ, বিক্ষোভ ও চলমান সংস্কার এই প্রক্রিয়ারই অংশ বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। সংস্কার ইস্যুতে রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে নির্ধারিত সময়ের আগে জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, ওই সনদের ভিত্তিতে গণভোট অথবা একই সঙ্গে জাতীয় সংসদ ও গণপরিষদ নির্বাচন হলে সংবিধানে পরিবর্তন হতে পারে, তবে তা রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের উপর নির্ভর করছে বলেও জানান আলী রিয়াজ। জানান, এ মাসের শেষে শুরু হবে দ্বিতীয় পর্বের সংলাপ। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব বলেন তিনি। জানাচ্ছেন মুকসিমুল আহসান। 24-এর গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র মেরামতে গঠিত হয় বেশ কয়েকটি সংস্কার কমিশন। 3 মাসের কার্যক্রম শেষে এসব কমিশনের জমা দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সংস্কারে রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠায় প্রথমে গঠিত 6টি কমিশনের প্রধানদের নিয়ে করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। নির্বাচন ও সংস্কার নিয়ে গত 3 মাসে 30টিরও বেশি রাজনৈতিক দলের
প্রাথমিক মতামত এবং তাদের সঙ্গে প্রথম দফার সংলাপ এরই মধ্যে প্রায় শেষ। মে মাসের 20 তারিখের মধ্যে আমরা আশা করছি হয়তো শেষ করতে পারবো প্রাথমিক পর্যায়ের আলোচনা, এবং তারপরে আমরা চেষ্টা করব মে মাসের মধ্যেই আবার দ্বিতীয় পর্যায়ের আলোচনা। এখন পর্যন্ত অধিকাংশ রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে, অনেক ক্ষেত্রে অগ্রগতি অর্জন করতে পেরেছি। এই চার্টারটা কবে নাগাদ শেষ হতে পারে? আমরা আশা করছি যে অগাস্টের 15 তারিখের যে নির্ধারিত সময় তার আগে সেটা আমরা সম্পন্ন করতে পারবো। রাজনৈতিক দলগুলো যদি আমরা আলোচনাটা দ্রুত অগ্রসর করতে পারি, যেভাবে আমরা এগোচ্ছি, আমি আশা করছি জুলাই মাসে পারা যাবে। একই সঙ্গে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সম্মতিতে করা সনদের ভিত্তিতে সংবিধান সহ রাষ্ট্রের মৌলিক পরিবর্তন হতে পারে কয়েকটি উপায়ে। যে বিষয়ে জাতীয় সনদ হবে সেই বিষয়গুলোর ব্যাপারে একটা গণভোট হতে পারে। এই গণভোটের মধ্যে দিয়ে জনগণের ম্যান্ডেটটা হলো যে এই সংস্কারগুলো করতে হবে রাষ্ট্রের, এই ব্যাপারে সকলে প্রতিশ্রুতিবদ্ধ হলেন। আরেকটা হতে পারে আলাদা করে গণভোট না হয়ে সংসদ নির্বাচন হচ্ছে, তখন ওই গণভোটটা হলো। আরেকটা হচ্ছে গণপরিষদ এবং সংসদ একই সঙ্গে হতে পারে। এই সংসদ গণপরিষদ হিসেবেও কাজ করবে, অর্থাৎ যে সংবিধান যেখানে প্রয়োজন সংশোধন, সংযোজন, বিয়োজন করে পুনর্লিখনের প্রয়োজন হলে পুনর্লিখন করে তার একটা সংবিধান তৈরি করবে। ফলে পথ কিন্তু বিভিন্ন রকম, পথ যে একটাই মাত্র পথ এভাবেই করতে হবে তা কিন্তু নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিবাচক মানসিকতা রয়েছে, তবে অতীতের সংস্কার উদ্যোগ কার্যকর না হওয়াকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। সমাজে ভিন্ন ভিন্ন মত থাকবে, বিভিন্ন পথ থাকবে, রাজনৈতিক দল থাকবে, দলের আদর্শগত অবস্থানের ভিন্নতা থাকবে, তো সেটা হচ্ছে চ্যালেঞ্জ। কিছু সংশয় সন্দেহ লোকে তৈরি করে, তার কারণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসের অভিজ্ঞতা। 90 সালের অভিজ্ঞতার কথা সবাই বলেন, কিন্তু আমি যেটা সবাইকে স্মরণ করিয়ে দিই, 90 সালের আন্দোলন ক্ষমতা বদলের কথা বলেছিল, রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা বলেনি। আমরা সংশয়বাদী না হয়ে বরঞ্চ আশাবাদী হই এই বিবেচনার থেকে যে আমাদেরকেই করতে হবে। তাহলে আসুন আমরা হতাশ না হয়ে আমরা বলি যে আমরা করতে হবে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংবিধানের 70 অনুচ্ছেদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান প্রায় কাছাকাছি। দূরত্ব খুব বেশি নাই, কিন্তু আপনারা যতটা ভাবছেন বাইরের থেকে, আমি কিন্তু ততটা দেখছি না। তবে জাতীয় সাংবিধানিক পরিষদ নিয়ে আছে ভিন্নতা। এসব কথা জানিয়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, নতুন বাংলাদেশ গড়তে কাঙ্ক্ষিত সংস্কার করতে না পারলে ব্যর্থ হতে পারে শত সহস্র শহীদের আত্মত্যাগ। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের বিস্তারিত সাক্ষাৎকারটি প্রচারিত হবে আজ বিকেল 5:30টায়। দেখার আমন্ত্রণ রইল। ঐকমত্যের মাধ্যমে জুন জুলাইয়ের মধ্যে সনদ তৈরি করতে পারলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের 29তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। কারো দল গোছানোর জন্য জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না বলেও জানান তিনি। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় মানুষ জীবন দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারা কথা রাখবেন না তাদের পরিবর্তনের ক্ষমতা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই আছে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, করিডোর নিয়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে, এই সরকারের দায়িত্ব নির্বাচন দেয়া। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক। আমি বলতে চাই, যারা এটার বিরোধিতা করছেন তারা শুধু বলুন যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন, কারণটা কি? নির্বাচন কমিশন বলেছে যে জুন মাসের মধ্যে তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে, এই জুন মাসের মধ্যে। তাহলে নির্বাচন কমিশনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো অসুবিধা নাই। যারা অগোচরে প্রশংসা করে তারাই ভালো ও শ্রেষ্ঠ মানুষ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মরহুম ডক্টর আ.জ.ম ওবায়দুল্লাহ স্মরণে রাজধানীর বেইলি রোডে গার্লস গাইড অ্যাসোসিয়েশন হলে দেশীয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে একথা বলেন তিনি। পরিশ্রম ও সততায় আ.জ.ম ওবায়দুল্লাহ অনুকরণীয় ব্যক্তিত্ব মন্তব্য করে ইসলামী সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে তার অভাব অপূরণীয় বলে উল্লেখ করেন ডাক্তার শফিকুর রহমান।
বিশিষ্ট কবি আল মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও সাংস্কৃতিক ব্যক্তিরা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাজারে নতুন চাল আসতে শুরু করায় কমতে শুরু করেছে আটা সহ নতুন চালের দাম। বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে, তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা বেড়েছে ডিম ও মাংসের দাম, বাড়তি সবজির দামও। আবার কম সরবরাহের অজুহাতে প্রায় সব ধরনের মাছের দামই চড়া। আরাফাত ইসলামের রিপোর্ট। বাজারে নতুন চাল আসলে দাম কমবে, এমন আশার পালে হাওয়া লেগেছে এ সপ্তাহে। নতুন চাল বাজারে আসায় কমতে শুরু করেছে দাম, তবে তা নতুন চালের ক্ষেত্রেই। আগের বাড়তি দামেই পুরনো চাল বিক্রি হচ্ছে। যেগুলো নতুন চাউলগুলো আসছে, যেমন 28, হাস্কি 29, মিনিকেট, এগুলো নতুন আসছে চাউল, এগুলা কেজি প্রতি 4-5 টাকা কমছে। দাম বাড়ার পর স্বাভাবিক হতে শুরু করেছে সয়াবিন তেলের সরবরাহ, তবে চাহিদার তুলনায় 1-2 লিটারের বোতল কম পাওয়া যাচ্ছে। এছাড়া আলু ও পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে, বাড়তি কিছু কিছু সবজির দাম। দন্দল এগুলা 70-80 টাকা, পটল 60 টাকা কেজি, উস্তা 60 টাকা 50 টাকা কেজি, তারপরে বটবটি 80 টাকা কেজি। ডজনে 5 থেকে 10 টাকা বেড়েছে ডিমের দাম। লাল ডিম 135 থেকে 140 টাকা, আর সাদা ডিম 125 থেকে 130 টাকা ডজন। ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও অন্যান্য মুরগির কিছুটা বেশি দাম। এছাড়া গরুর মাংসের দাম কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। যত কিনে আনি সেই হিসেবে আমরা বিক্রি করি। ওখানে যদি 20 টাকা বাড়ে, আমাদের এখানে 20 টাকা বাড়ে। ওখানে 20 টাকা কমলে আমাদের এখানে 20 টাকা কমে। এটাই আমরা যদি ওনাদেরকে প্রশ্ন করি, ওনারা খামারের কথা বলে যে খামারে বাড়তি, এই জন্য আমরা বাড়াইছি। আমি একটা ছোটো দোকানদার, আমার যে 8-10টা মরে, তাহলে খামারে কত মুরগি মরতেছে, তো এইসব দামটা তো বাড়বে। সামনে কোরবানি, ব্যাপারী মনে করেন কষাইয়ের কাছে গরু বিক্রি করবো না, গরু বিক্রি করবো কোরবানিতে, যা কোরবানি দেয় তাদের কাছে গরু বিক্রি, এটার জন্য একটু দাম বেশি। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ভোক্তাদের। সিন্ডিকেট ভাঙে আমরা কখনো বের হইতে পারি না। গরুর মাংসটা চাইলে ওরা কমাইতে পারে দাম, কিন্তু কখনোই কমাচ্ছে না, বরঞ্চ দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। সার্বিক দিক বিবেচনাপূর্বক আমার মনে হয় বাজার ব্যবস্থা একটু মনিটরিং প্রয়োজন, যেন অন্তত আমরা মধ্যবিত্ত বা যারা নিম্নবিত্ত আছে তারা যেন একটু ভালোভাবে আসলে খেয়ে পরে বেঁচে যেতে পারে আর কি। এছাড়া ছোট বড় সব ধরনের মাছের দামই চড়া। কেজিতে 100 থেকে 200 টাকা পর্যন্ত বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।